নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব অর্পিতা ঘোষের লেখা গল্প কাজরি। হঠাৎ থমকে দাঁড়ালো কাজরি। কেউ কি পিছু নিচ্ছে? অভ্যস্ত ভঙ্গিতে চারপাশটা একবার দেখে নিল। না, কেউ তো নেই। আবার হাঁটতে শুরু করলো কাজরি। কেমন অচেনা লাগছে চারপাশটা। কত বছর পরে আবার নিজের গ্রামের রাস্তায়। অদ্ভুত একটা অনুভূতি হতে থাকে কাজরির। কাজরি, ও কাজরি, মার গলা না? এত রাতে মা জেগে আছে? কাজরি চমকে ওঠে, আবার কান পেতে শোনার চেষ্টা করে। তারপর নিজের মনেই হেসে ফেলে। 10 বছর হয়ে গেল কাজরি বাড়ি ছেড়েছে। ছোট ভাইটা তখন 3 বছরের। মা কতটা বুড়ো হয়েছে ভাবার চেষ্টা করে কাজরি। গ্রামের স্কুলটা পাকা হয়ে গেছে? বাহ, তাহলে তো সজল ঠিকই বলেছিল। গ্রামের অনেক উন্নতি হয়েছে রে কাজরি। তুই এসব ছাড়, গ্রামে ফিরে চল। তোর মা তোর জন্য কত কাঁদে জানিস? সজলের কথাগুলো বিশ্বাস করেনি কাজরি। গ্রামের উন্নতি? হেসেছিল কাজরি। সেই কোন ছোটবেলা থেকে লালপাটির লোকেরা এসে গ্রামের অবস্থা ফেরানোর কথা বলতো। গ্রামের আর 5 জনের মতো কাজরির মা বাবারাও গভীর বিশ্বাস ছিল লালপাটির উপর। সেই বিশ্বাসই চারিয়ে গিয়েছিল কাজরির মনে। বড় হতে হতেই কাজরি দেখতে পাচ্ছিল কেমন একটা হতাশা চারপাশে। লালপাটির দাদারা কেমন বদলে গিয়েছে। বদলে গিয়েছে তাদের কথা বলার ভঙ্গি, হাঁটা চলার ভঙ্গি। বিশ্বাস সরে যাচ্ছিল সকলের। তার জায়গায় এসেছিল ভয়। ভোটের আগে চাল, চিনি আর হুমকি। বাকি বছর প্রায় না খাওয়া। এইরকম একটা জীবনে অভ্যস্ত কাজরিদের গ্রামে একদিন এলো বেশ কিছু অন্যরকম মানুষ। প্রথম প্রথম ভয়ে ওদের সঙ্গে কেউ কথা বলতো না। লুকিয়ে লুকিয়ে কাজরি দেখত আর শুনত। ওরা নিজেদের মধ্যে কথা বলছে অনেক কিছু। কাজরির মনে আছে, একদিন ওরা হঠাৎই ওদের বাড়িতে আসে। দাদা বাড়ি ছিল না, কাজ খুঁজতে গিয়েছিল। 3 বছরের ভাইটাকে কোলে নিয়ে কাজরি দাওয়ায় বসে পাতা জড়ো করছিল, সেদ্ধ করে খাবে বলে। লোকগুলো আসতেই কাজরি ভয় পেয়ে ঘরে ঢুকে যায়। ওদের সঙ্গে একটা মেয়ে ছিল, ব্যাটা ছেলের পোশাকে। এখন যেমন কাজরি পেয়েছে ঠিক তেমনি। মেয়েটা কাজরির পেছনে পেছনে ঘরে চলে আসে, মার খোঁজ করে। মা তখনই পুকুরে স্নান করে ফেলে। মেয়েটা বলে, মাসিমা, আজ আপনার এখানে খাবো আমরা, খেতে দেবেন তো? মা কেঁদে ফেলে, নিজেদেরই খাওয়া জোটে না, তোমাদের কি দেব মা? মেয়েটা এগিয়ে এসে মায়ের হাত ধরে, বলে, আপনি চিন্তা করবেন না মাসিমা, আপনি শুধু রেঁধে খাওয়াবেন, আমরা সব নিয়ে আসছি। দুটো ছেলে বেরিয়ে যায়, বাকি 2 জন আর মেয়েটা থেকে যায়, মার সঙ্গে কথা বলতে থাকে। অনেকদিন পরে সেদিন পেট পুড়ে খেয়েছিল কাজরিটা। ভাইটা তো কোনো দিন পেট ভরে ভাত খায়নি। ওইটুকু ছেলে যে এত খেতে পারে না দেখলে বিশ্বাস হয় না। তারপর ওরা প্রায়ই আসত। গ্রামের অনেক বাড়িতে ওরা যেত। কাজরিও প্রায়ই ওদের সঙ্গে সঙ্গে থাকত। মা কিছু বলতো না। দাদার একটা কাজও দেখে দেবে বলেছিল ওরা, কিন্তু কিছুই হচ্ছিল না। চেয়ে চিনতে খেতে আর ভালো লাগছিল না কাজরির। সুতোপাদিকে বলেছিল ওকে একটা কাজ দেখে দিতে। সুতোপাদি ওকে এক জায়গায় নিয়ে যায়। সেখানে ওর মতো আরও অনেক মেয়ে ছিল। বাড়ির কাছে এসে থমকে দাঁড়ায় কাজরি। চারপাশটাও দেখে নেয় একবার। খুব আস্তে আস্তে দরজায় টোকা দেয়। মামা বলে 2 বার ডাকে, কোনো সাড়া নেই। এবার একটু জোরে ধাক্কা দেয়।
অন্ধকার চেরা শব্দে নিজেই চমকে ওঠে। দ্রুত চারপাশ দেখে। গ্রামের বাড়িগুলো শহরের মতো ঘাড়ে ঘাড়ে নয়। প্রথমবার কাজরি যে অপারেশনে গিয়েছিল সেখানে তো এই শব্দের জন্যই ধরা পড়ে আর কি। ব্যাস রে, কি দৌড় কি দৌড়। তারপর দিন সাতেক কাজরির হাঁটতে কি কষ্ট। এসব ভাবতে ভাবতেই দরজা খুলে যায়। কে? কি চাই? কোনো শব্দ বেরোচ্ছে না গলা থেকে। কাজরির যেন দম বন্ধ হয়ে আসতে থাকে। কাকে চাই? কে রে দিলীপ, এত রেতে? চিনি না মা, মেয়ে ছেলে, কিছু বলছে না। কই দেখি। দরজায় মা। কাজরির চোখ দিয়ে অঝরে জলের ধারা। কত বছর পর আবার নোনা জলের ধারা। প্রথম প্রথম রাতে যখন ডাক আসত ভয়ে কাঁপত কাজরি, কাঁদত। মনে হতো সব ছেড়ে পালিয়ে যায় মার কাছে। তারপর কবে সব অভ্যাস হয়ে গেল। রাতের পর রাত ডাক আসত। এক একদিন এক এক নেতা। কাজরি চোখ বুজে থাকত। শুধু ভাতের কথা ভাবত, বাড়ির কথা ভাবত। ভাবত খানিকটা টাকা জমিয়ে পালিয়ে যাবে মার কাছে। কে রে তুই? কোন বাড়ির মেয়ে? কাঁদছিস কেন? দিলীপ, আলোটা জ্বাল না, মুখটা দেখি ভালো করে। বাড়িতে আলো এসে গেছে, গায়ে বাতি এসে গেছে। স্কুল বাড়িটা ভালো হয়েছে। দাদাটা বোধহয় কাজ করে ভালো টাকা পায়, আর কাজুরির ভাবনা নেই। বাবা, দিলীপটা কত বড় হয়ে গেছে। কাজরি না? কেঁদে ওঠে মা। দ্রুত মার মুখ চেপে ধরে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় কাজরি। মা কাঁদতেই থাকে। কাজরিরও হাত চোখের জল বাদ মানছে না। ঘরের মেঝেতে মায়ে ঝিয়ে মুখোমুখি। দিলীপটাও পাশ ঘেঁষে বসেছে। দাদা কই মা? মা আবার কাঁদে। দিলীপ বলে, দাদা একদিন কাজে যাচ্ছিল, রাস্তায় বোমা ফেটে মরে গেল। সবাই বলল মাইন ফেটেছে, মাওবাদীরা করেছে। কাজরির বুকের উপরে মায়ের মাথা। কাঁদছে মা। কাজরির খুব ইচ্ছে করে মার কোলে মাথা রেখে শুতে। প্রথম প্রথম মণিদিদির কোলে মাথা রেখে শুতো কাজরি। তারপর একটা অপারেশনে মণিদিদি শেষ। লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল কাজরি। আরে কাজরি, তুই আবার চলে যাবি না তো? মার প্রশ্নে চমকে ওঠে কাজরি। তাড়াতাড়ি হাতঘড়িটা দেখে। তাই তো, রাত তো প্রায় শেষ হয়ে এলো। এবার না বেরিয়ে পড়লে তো মুশকিল। দিনের আলোয় কে কোথায় দেখে ফেলে। দাঁড়া, তোকে একটু মুড়ি বাতাসা দিই। মা উঠে পড়ে। দিদি, তুই নাকি মাওবাদী? ভাইয়ের সরল প্রশ্নে চমকে ওঠে কাজরি। তোকে ওসব কে বলল? গ্রামে তো সবাই বলে। বাড়িতে ২-৩ বার পুলিশও এসেছে, তোর কথা জিজ্ঞাসা করেছে। ১৩ বছরের ভাইটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কাজরি। কত বড় হয়ে গেছে ভাইটা। দিলীপটা কাজরির খুব ন্যাওটা ছিল। আজ একটু ভয়ে ভয়ে কথা বলছে যেন। সম্বিত ফেরে ভাইয়ের কথায়। দিদি, মাওবাদী মানে কি রে? মাওবাদীরা মানুষদের বন্ধু। সমাজে যারা শত্রু তাদের তারা শাস্তি দেয়। দাদা কি সমাজের শত্রু ছিল রে দিদি? কাজরির মুখ দিয়ে আর কথা বেরোয় না। কত কথাই তো সে ক্যাম্পে শুনেছে। শুধু পেট ভরে দুবেলা খেতে পাওয়া আর বাড়ির জন্য টাকা রোজগারের কথা ভেবে মন দিয়ে বুঝতে চেষ্টা করেছে। আজ দিলীপ যে প্রশ্ন করেছে সে প্রশ্ন তো সে কতবার মনে মনে নিজেকে করেছে। অন্য কাউকে তো এসব প্রশ্ন করাই যায় না ক্যাম্পে। বল না রে দিদি, দাদাকে ওরা মারল কেন? নে, মুড়িটা খেয়ে নে। মা এসে আবার পাশে বসে। জানিস দিদি, দাদা মরে যেতে আমাদের খুব কষ্ট হয়েছে।
কতদিন না খেয়ে থেকেছি। কাজুরি অতি কষ্টে বলে, এখন তো সরকার বদলেছে। হ্যাঁ, তাতেই তো 2 টাকা দরে চাল পাই। আর এখন দিলীপও একটা চায়ের দোকানে কাজ পেয়েছে, চলে যায় দুজনের। কাজুরি ভাবে, এই খিদেই তো একদিন তাকে নিয়ে গিয়েছিল অন্য পথে। নিজের কোমরের গোঁজ থেকে 15,000 টাকা বের করে কাজুরি। এটা রাখো মা, আমার রোজগার। এই এত টাকা তুই কি করিস রে কাজরি? কাজুরি উঠে পড়ে। এবার আমি যাই মা, ভোর হয়ে আসছে। তুই আমাদের সঙ্গে থাক না রে দিদি। দিলীপের চুলগুলো আদর করে নেড়ে দেয় কাজুরি। মার কাছে যায়, সামনে দাঁড়ায়, কোনো কথা বলতে পারে না। দরজা খুলে বেরিয়ে যায়। এখন তুই কোথায় যাবি দিদি? দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করে দিলীপ। চমকে ওঠে কাজুরি, কোনো উত্তর না দিয়েই এগিয়ে যায়। মনে ভাবে, সত্যিই তো, কোথায় যাবে সে? ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। রাত ফুরলেই তো তার খোঁজ পড়বে, কিংবা হয়তো রাতেই শুরু হয়েছে তার খোঁজ। ভাবতে ভাবতে দ্রুত পায়ে স্টেশনের দিকে হাঁটতে থাকে সে। বাড়ির কথা মনে পড়তে থাকে। কাজুরি জানে না সে আবার কবে বাড়ি ফিরতে পারবে। মণি দিদি বলেছিল, পার্টি ছাড়ার কথা ভাবিস না কখনো, ওরা মেরে ফেলবে। কিন্তু কি করবে কাজুরি? সে যে আর পাচ্ছিল না। সকাল থেকে ট্রেনিং, তারপর ক্যাম্পের কাজ বা অপারেশন, আর রাত বাড়তেই শরীরটাকে ছিঁড়ে ঘুরে খাওয়ার পালা। কাজুরি ঠিক করেছিল তাকে পালাতেই হবে। কোথায় যাবে, কি করবে, কিছু না ভেবেই কাজুরি রাতের অন্ধকারে পালিয়েছে। এত ভোরে ভ্যান রিক্সা? ভাই, স্টেশনে যাবে নাকি? সেইখানেই তো যাচ্ছি গো। তা আমায় নে চল না। উঠে পড়ো। তা এত ভোরে চললে কোথায়? ভ্যান চালাতে চালাতে জিজ্ঞাসা করে ভ্যান চালক। ট্রেন ধরব, তারা আছে, উত্তর দেয় কাজুরি। গাঁয়ের লোকেদের এই মুশকিল, খালি প্রশ্ন করে। স্টেশনে নেমে টিকিট কাটতে যায় কাজুরি। টিকিট কাউন্টারের পাশেই একটা পোস্টার। তার চোখ আটকে যায়। ক্লাস 4 অবধি পড়েছিল সে। একটু সময় নিয়ে শব্দগুলো পড়তে পারে সে। মাওবাদী বন্ধুদের প্রতি আবেদন, যদি আপনারা আপনাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, সরকার আপনাদের পাশে থাকবে, আপনাদের সাহায্য করবে। ইতিমধ্যে অনেক মাওবাদী বন্ধু স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। এই তো সে চায়। কাজুরি ভাবে, সে তো মা ভাইয়ের সঙ্গে থাকতে চায়। আর তার ভালো লাগে না ক্যাম্পের জীবন। যে মানুষকে আদৌ চেনে না তাকে শত্রু ভাবতে আর মন চায় না তার। মণি দিদি তাকে প্রায়ই বলতো, এখানে কেন এলি? এ জীবন তোর জন্য নয়। থানায় যেতে হবে এক্ষুনি, ভাবে কাজুরি। এ জায়গাটা তার তেমন চেনা নয়। স্টেশনে 2 একবার এসেছে, তবে দাদা ছিল সঙ্গে। কাউকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কিন্তু এই কাক ভরে লোকজন কোথায় পাবে সে? ওই দূরে একটা লোক দাঁড়িয়ে না, দেখি তো লোকটা কিছু জানে কি না। লোকটার কাছে যায় কাজুরি। ট্রেনের হুইসেল শোনা যায়। লোকটার হাতে ঝলসে ওঠে একটা ধারালো ছুরি। ট্রেনের হুইসেল আর কাজুরির আর্তচিৎকার মিশে যায়। চারপাশে কেউ নেই। কাজুরির পেট চিরে ঝলকে ঝলকে বেরিয়ে আসতে থাকে তাজা রক্ত। স্টেশনের দিকে চলে যাচ্ছে লোকটা। ফার্স্ট ট্রেন আসছে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন অর্পিতা ঘোষের লেখা কাহিনী কাজুরি। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।